কারণ আমার দাদা আমার বাবার নামে তার সম্পত্তি দলিল করে দিয়েছিল। যেহেতু বাবা তার একমাত্র সন্তান ছিল, ছোটবেলা থেকে আমি ছিলাম প্রাণবন্ত এবং খুব দুষ্ট স্বভাবের। আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল। যতদিন দাদি বেঁচে ছিল, আমি বেশিরভাগ সময় দাদির সাথেই কাটাতাম। একসময় আমরা পুরো পরিবার মিলে গ্রামের বাড়িতে বেড়াতে গেলাম। সেখানে আমরা প্রতি বছর গিয়ে সুন্দর সময় কাটাতাম। হঠাৎ দাদি সেখানে গিয়ে বায়না ধরে যে সে মৃত্যুর আগ পর্যন্ত এখানেই থাকতে চায়, সে ঢাকা শহরে যেতে চায় না। বৃদ্ধ মায়ের কথা শুনে আমার বাবা এবং মা উভয় রাজি হয়ে যায়। পরবর্তীতে আমরা ঢাকার বাড়িটি ভাড়া দিয়ে গ্রামের বাড়িতে জীবনযাপন শুরু করি। আমাকে গ্রামের একটি স্কুলে ভর্তি করা হয়। সেখানে আমার কিছু বন্ধু হয়েছিল। পড়াশোনা এবং ওদের সাথে হই হুল্লোড় করে আমার সময় কেটে যেত। একদিন স্কুল ছুটি হওয়ার পর আমরা বন্ধুরা মিলে স্কুলের মাঠে ক্রিকেট খেলি। খেলতে খেলতে একসময় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। আমি আর আমার বন্ধুরা কিছুটা পথ একসাথে যাই। তারপর ওরা যে যার বাসায় চলে যায়। আমার বাসা কিছুটা দূরে ছিল, তাই সে সন্ধ্যাবেলা আমি হাতে ব্যাগ নিয়ে একেবারে ফিরছিলাম। বাবু তার কিছু কাজের জন্য শহরে গিয়েছিল। আমার এত দেরি দেখে মা আমায় খুঁজতে বেরিয়েছিল। আমাদের বাসায় একটু সামনে রাস্তার পাশে একটি জঙ্গল ছিল, সেখানে তেমন কেউ যেত না। আর সন্ধ্যার দিকে সেদিক দিয়ে তেমন কারো যাতায়াত থাকতো না। আমি যখন সেই জায়গা দিয়ে যাচ্ছিলাম, তখন সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে আসছিল, আর রাস্তার পাশে জঙ্গলের শুনশান পরিবেশে শুধু পাতার মৃদু খসখসানির শব্দ। আমি ধীরে ধীরে হাঁটছিলাম। ক্লান্ত শরীরে আর ক্রিকেট খেলার উত্তেজনা মিশ্রিত মনের মধ্যে একটু বিশ্রামের আশা। কিন্তু হঠাৎ করেই সেই ভয়ঙ্কর মুহূর্তের সম্মুখীন হলাম। একজন নারী কণ্ঠস্বর জঙ্গলের ভেতর থেকে ভেসে আসলো। অসহায় আর আতঙ্কে ভরা এক চিৎকার, যেন কারো বাঁচার আকুতি। আমার মনে একটা ধাক্কা লাগলো। এই কণ্ঠটা তো চেনা, মায়ের কণ্ঠ। আমি ব্যাটটা ফেলে ছুটে গেলাম সেদিকে। ভয় আর সন্দেহের মাঝে দৌড়ে দৌড়ে জঙ্গলের গভীরে পৌঁছালাম। সেখানে গিয়ে চোখের সামনে যে দৃশ্য ফুটে উঠল, তা আমাকে হতবাক করে দিল। আমার মা মাটিতে পড়ে কাতরাচ্ছে, আর তার উপর কিছু অমানুষ অসহায় মায়ের শরীরটাকে টেনে নিচ্ছে নিষ্ঠুরভাবে। প্রতিটা আঘাতে যেন মায়ের আত্মা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মা বারবার তাদের হাত থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু সে পিশাচেরা তাকে শক্ত করে ধরে রেখেছে। মাকে নিঃশব্দে আর্তনাদ করতে দেখে আমার মনে হলো যেন সে জলে পড়ে যাচ্ছিল। আমার পায়ের তলা মাটি যেন সরে যাচ্ছিল। আমি চিৎকার করে উঠলাম, মা, মা, তুমি কি আছো? আমার গলার স্বর ভেঙে গিয়েছিল ভয় আর দুঃখে। কিন্তু সে চিৎকার কোনো ফলাফল আনলো না, কারণ আমার চিৎকার মিশে গেল সেই পিশাচদের হিংস্র হাসির মধ্যে। আমার চিৎকার এতটা তীব্র ছিল যে সেই শব্দ আমার নিজের কানে বাজতে লাগলো। হঠাৎ করে যেন পুরো পৃথিবী থমকে গেল। মায়ের অসহায় চিৎকার আর সেই পিশাচদের নিস্তব্ধতার মাঝে আমার কান ধরে এলো। কানে যেন এক ভীষণ শূন্যতা ঘিরে ধরল। উচ্চ শব্দ আমার মনের ভেতর প্রতিধ্বনি তুলেছিল, যেন কানের ভেতর দিয়ে হঠাৎ এক অজানা বিস্ফোরণ ঘটল। আমি তখনও চিৎকার করছিলাম, কিন্তু আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না। আমার কান থেকে রক্ত পড়তে শুরু করলো। অন্ধকারের মধ্যে সেটা অনুভব করতে পারলাম, কিন্তু মা তখনও নিঃশব্দে কাঁদছে। আমার চিৎকারে পুরো জঙ্গলের পরিবেশ যেন স্তব্ধ হয়ে গেল, কিন্তু সে ভয়ানক ঘটনার কোনো পরিবর্তন হলো না। আমার মা তখনও দাবানলের নিষ্ঠুরতার শিকার হচ্ছিল। শরীরের প্রতিটা আঘাতে তার নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছিল। পিশাচের দলগুলোর টর্চার লাইটে আলোতে সেগুলো তৃপ্তির সাথে উপভোগ করছিল। আমার মাথা ঘুরে যাচ্ছিল, চোখের সামনে সবকিছু ধোঁয়াটে হয়ে উঠছিল। কানের অসহ্য যন্ত্রণা বুঝতে পারছিলাম না কি ঘটছে, কিন্তু মাকে বাঁচানো আকুতি আমার সমস্ত শক্তি নিগড়ে নিচ্ছিল। আমি এগিয়ে যেতে চেয়েছিলাম, দৌড়ে গিয়ে মাকে টেনে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু আমার পা যেন জমে গিয়েছিল মাটিতে। ভয়, হতাশা আর কান থেকে রক্তের ধারা আমাকে আটকে দিল। সে নারীকে দৃশ্যের প্রত্যক্ষদর্শী হয়ে আমি কেবল চিৎকার করতে থাকলাম, কিন্তু কণ্ঠরোধ হয়ে আসছিল। আমার চারপাশের সবকিছু নিস্তব্ধ হয়ে গিয়েছিল, শুধু মায়ের নিস্তেজ কান্না আর আমার নিজের কানের মধ্যে প্রতিধ্বনি হচ্ছিল সেই যন্ত্রণাময় শব্দ। মায়ের শরীর একসময় নিথর হয়ে গেল। পিশাচরা তখন নিজেদের কাজ শেষ করে মায়ের নিস্তেজ শরীরটাকে ছেড়ে চলে যেতে শুরু করলো। আমি তখন অবশ হয়ে দাঁড়িয়েছিলাম, এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমার মায়ের দিকে। বিশ্বাস করতে পারলাম না কি হলো। চারপাশটা যেন হঠাৎ করে পুরোপুরি অন্ধকারে ঢেকে গেল, আর আমার মায়ের শরীরটা জঙ্গলে মাটিতে পড়ে রইল, নিস্তেজ, নিথর,
আমি ধীরে ধীরে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। মায়ের নিথর হাতটা ধরলাম, কিন্তু কোনো সাড়া নেই। তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। চোখের সামনে আমার মায়ের মৃত্যু, আমার নিজের চিৎকার আর কান থেকে বয়ে যাওয়া রক্তের ধারা, সবকিছু মিলে আমার ভিতরে সব অনুভূতি যেন স্থির হয়ে গেল। সেই রাতের পর থেকে আমি উচ্চ স্বরে শব্দ করতে পারি না। আমার কান স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, শুধু শারীরিকভাবে নয়, বরং আমার ভেতরটা গভীরভাবে ক্ষত হয়েছিল, যা কখনো সেরে ওঠেনি। জানো, যখন আমি মায়ের নিথর দেহটার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে মায়ের মুখটা নিজের কোলে তুলে নিলাম, কিন্তু মায়ের চোখ দুটো বন্ধ ছিল, তার ঠোঁটগুলো আর কাঁপছিল না, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল। তখন আমার বুক ফেটে কান্না আসতে চাইল, কিন্তু কান থেকে বয়ে যাওয়া রক্তের যন্ত্রণায় আমি নিস্তব্ধ হয়েছিলাম। মায়ের প্রাণহীন শরীরটা তখনও আমার কোলে, কিন্তু সে উষ্ণতা আর নেই। মায়ের শরীরটা তখন কিছুটা শীতল, একেবারেই নিথর। সে মুহূর্তে আমার জীবনও যেন থেমে গিয়েছিল, কারণ আমার মা আর এই পৃথিবীতে নেই। আমি তখন মায়ের নিথর দেহটা নিয়ে অনড় হয়ে বসেছিলাম। কিছুক্ষণ পর জঙ্গলের সে নীরব অন্ধকারে আশেপাশের লোকেরা এক এক করে সেখানে আসে। সবার মুখে অবিশ্বাস আর দুঃখের ছাপ। মায়ের মৃত্যুর সংবাদটা যেন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। আচ্ছা, আর একটু আগে আসলে তো মনে হয় আমার মাটা বেঁচে যেত, তাই না? বলতে বলতে নির্জনের চোখ জোড়া নোনা জলে পরিপূর্ণ হয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে আবারও বলতে শুরু করলো। ধীরে ধীরে আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই জড়ো হতে শুরু করলো। কেউ চিৎকার করে কাঁদছে, কেউ অবাক হয়ে সেই মর্মান্তিক ঘটনাটা বিশ্বাস করতে পারছিল না। মায়ের প্রিয় মুখটা যখন সবাই দেখল, সবাই শোকে হতবাক হয়ে গেল। তার একটিমাত্র সন্তান, যার জন্য সে সবকিছু করেছিল, সে সন্তান আজ তার মাকে চিরতরে হারিয়ে ফেলেছে। আমার বাবা শহর থেকে ফেরার পরে খবরটা শুনে ভেঙে পড়লেন। তিনি ছুটে এসে মায়ের নিথর দেহটা দেখে থমকে গেলেন। বিশ্বাস করতে পারছিলেন না যে তার সুনয়না আর নেই। তিনি কেঁদে উঠলেন, যেন তার হৃদয়ের গভীর থেকে কান্না বেরিয়ে আসছিল। বাবা বারবার মাকে সুনয়নার নাম ধরে ডাকার চেষ্টা করলেন, কিন্তু মা আর কোনো সাড়া দিল না। সন্তান আর স্বামীকে রেখে সুনয়না চিরতরে চলে গেছে। বাবার কথা বলতে পারলেন না, শুধু নির্বাক হয়ে বসে রইলেন স্ত্রীর পাশে। মায়ের দাফনের জন্য আত্মীয়রা সব ব্যবস্থা করতে শুরু করলো। গ্রামের সবাই মিলে শোকহত পরিবেশে মায়ের জন্য দোয়া করলো। আমি মায়ের পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, যেন সবকিছু স্বপ্নের মতো লাগছিল, কিন্তু সেই দুঃস্বপ্ন থেকে বেরোনোর কোনো পথ নেই। মাকে চিরতরে হারানোর শোক আমাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলেছিল। যখন মায়ের নিথর দেহটা কবরে নামানো হলো, আমার চোখ দিয়ে আর এক ফোঁটা কান্না আসেনি, কারণ আমার ভেতরে সবকিছু যেন শূন্য হয়ে গিয়েছিল। আমি শুধু নির্বাকভাবে তাকিয়েছিলাম। আমার মা মাটির নিচে হারিয়ে যাচ্ছিল, সে মাটিতে যেখানে তাকে চিরদিনের জন্য ঘুম পাড়ানো হলো। মায়ের কবরের ওপর মাটি চাপা দেওয়া হলো, আর সেই মাটির স্তূপের নিচে মায়ের স্মৃতি, ভালোবাসা আর এক অসীম শূন্যতা রেখে গেল। আমার জীবন থেকে মায়ের হাসি, তার যত্ন আর তার উষ্ণ উপস্থিতি চিরতরে চলে গেল, আর সেই শূন্যতার ভার নিয়ে আমাকে বাকি জীবনটা কাটাতে হলো। একাধারে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে নিধির দিকে তাকাতেই দেখলো নিধির চোখ জোড়া বেয়ে পানি পড়ছে। প্রথম দিকে নিধি মুখ বাঁধা অবস্থায় শব্দ করলেও নির্জনের মায়ের ভয়ঙ্কর মৃত্যুর কথা শুনে নিস্তব্ধ হয়ে গেছে। নির্জন সযত্নে সেই পানি মুছে দিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে আবারও বলতে শুরু করলো। মায়ের মৃত্যুর 7 মাস পর দাদিও পরলোক গমন করলো। সেদিন আমি কাঁদিনি, হয়তো পাথর হয়ে গিয়েছিলাম। দাদির মৃত্যুর পর আমার জীবনের আরেকটা বড় ধাক্কা আসে। দাদির বিদায়ও আমাকে শোকের সমুদ্র ভাসিয়ে দিয়েছিল, কিন্তু শোকের মাঝে আত্মীয় স্বজনরা আমার বাবাকে আমার বিয়ের জন্য চাপ দিতে থাকে। তারা বলতো, সাজিদ একা থাকবে কিভাবে? সংসার চালানো, নির্জনে দেখাশোনা করা, সবকিছু সামলানোর জন্য একজন নারী দরকার। প্রথমে বাবা দ্বিধায় ছিলেন, কিন্তু ক্রমাগত চাপ এবং একাকিত্বের কারণে কিছুদিনের মধ্যে আমার বাবার দ্বিতীয় বিয়ে হলো। নতুন মা প্রথম দিকে আমার প্রতি বেশ ভালো ব্যবহার করত। সে হাসিমুখে কথা বলতো, আমার যত্ন নিত, কিন্তু দিন যেতে না যেতে সে আচরণ বদলে যেতে শুরু করলো। বিশেষ করে তখন যখন আমরা ঢাকায় ফিরে গেলাম। শহরে ফেরার পর থেকে আমার নতুন মা ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ করতে শুরু করে। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটু দেরি করে ফেলি। আমি জানতাম যে মা রেগে যাবে, কিন্তু যা অপেক্ষা করেছিল তেমন কল্পনাতীত ছিল। ঘরে ঢুকতেই মা এক বাক্যে আমাকে তিরস্কার করে রুমে আটকে দিল। আমি কয়েক ঘন্টা অন্ধকার রুমে বন্ধ ছিলাম। বাইরে থেকে দরজা বন্ধ ছিল, কোনো খাবার নেই, পানিও নেই। আমি ভয়ে শিউরে উঠেছিলাম। অন্ধকার ঘর, আমি খুব ভয় পেতাম।
সেদিন আমি কাঁপা কাঁপা হাতে দরজার দিকে তাকিয়েছিলাম। মাকে ডাকছিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। পরের দিন সকালে আমার বাবা বাড়ি ফিরে এলে আমি বাবাকে সবকিছু জানাই। মনে করেছিলাম বাবা আমাকে রক্ষা করবে, কিন্তু বাবা আবার ব্যবসার কাজে বাইরে যাওয়ার পর মাসের শাস্তি দ্বিগুণ করে দেয়। এবার আমার উপর স্পেশাল শাস্তি আসে। আমাকে মেঝেতে হাঁটু কেড়ে বসিয়ে দীর্ঘক্ষণ থাকতে হয়। কোনো কথা বলার অনুমতি নেই। শাস্তির শেষে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু মায়ের চোখে কোনো মায়া ছিল না, ছিল শুধু হিংস্রতা। মা সবসময় বলতো, আমার জিনিসে তো নোংরা হাত স্পর্শ করতে পারবে না, নিজের জিনিস নিজেকে যত্ন করে রাখতে হবে। আমার কোনো খেলনা বা প্রিয় জিনিস ধরলেই মা সেটা নিয়ে চলে যেত। আমি কষ্ট নিয়ে চেয়ে থাকতাম, আর কিছু বলতে পারতাম না। প্রতিবার মায়ের চোখে সেই কঠোর দৃষ্টি, সে অবজ্ঞা আমার হৃদয় ভেঙে দিত। সে থেকে অবহেলা নামক জিনিসটাকে আমি ভীষণ ঘৃণা করি। আমার জীবনটা তখন একটা নিষ্ঠুর নিয়মের মাঝে বন্দী হয়ে পড়েছিল। সময় মতো স্কুল থেকে না ফিরলে শাস্তি, বাবার কাছে বিচার দিলে আরো বড় শাস্তি, মায়ের কোনো জিনিসের স্পর্শ করলেও শাস্তি, শুধু শাস্তি, শাস্তি আর শাস্তি। তার কারণে আমার ছোট ছোট আনন্দগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে লাগলো। জানো, একদিন টিভিতে দেখছিলাম সৎমা তার সন্তানের কান বলে দেয়। আমার মাও সেটাও দেখে বলল, দেখ দেখ, আমি তোর সৎমা হই, সারাদিন এত মামা করিস কেন? আমি তোর মা নই। যখন আমার সন্তান হবে সে আমাকে মা বলে ডাকবে। যখন তোর বাবা সামলা থাকবে তখন আমাকে মা বলে ডাকবে। নইলে তোর বাবা আবার কষ্ট পাবে। তোদের বাবাটা ঢং থেকে বাঁচি না বাবু। বলে কি, তোর মায়ের সাথে সেদিনের ধর্ষকগুলো তোকে মেরে ফেললে তো হতো। যত সব বোঝা হয়েছে আমার ঘাড়ে। বলে কানটা এত জোরে মরে দিল, খুব ব্যথা পেয়েছিলাম। জানো, সেদিন ভেবেছিলাম সৎ মায়েরও এতটা খারাপ হয়। কই, আমার বন্ধু পরশের সৎ মা তো খুব ভালো ছিল। পরশকে কতটা আদর করে খাইয়ে দিত, ওর যত্ন করত। আসলে সব সৎ মায়েরা খারাপ হয় না, ওই মহিলার মতো ডাইনিরা খারাপ হয়। ও, আরেকটা কথা তোমাকে বলা হয়নি। আমাকে যখন দিনের পর দিন অন্ধকার রুমে বন্দি করে রাখা হতো, তখন আমার খুব একা লাগতো, খুব কথা বলতে মন চাইতো। তখনই আমি আবিষ্কার করি আমার ভেতরে মন আর হৃদয়ে কথা বলতে পারে। হ্যাঁ, আমার অন্ধকার জগতে ওরে আমার সঙ্গী হয়। আমি কোনো প্রশ্ন করলে সাথে সাথে উত্তর পেয়ে যেতাম। আমার সুখ দুঃখের সাথে ছিল ওরা। এই পর্যন্ত আমি যতগুলো ভালো কাজ করেছি সবকিছুতে মন আর হৃদয় সাহায্য করেছে। আমার যখন 10 বছর বয়স, তখন আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায়। বাবা মারা যাওয়ার পর জানতে পারি আমার 10 বছর বয়সে সে আমার জন্য একটা বাড়ি দলিল করে রেখে যায়, কিন্তু এই সম্পত্তি আমার 18 বছর বয়সে করতে হবে। তবে তার পরিকল্পনা ছিল অন্যরকম। যদি সে আমাকে পড়াশোনায় মনোযোগী করে তোলে, তবে সে সম্পত্তি পাবে। আমার প্রতি হঠাৎ করেই তার ভালোবাসা উপচে পড়ছিল। সে আমাকে প্রতিশ্রুতি দিয়ে দেয় যে সে আমার পড়ালেখায় সাহায্য করবে, আর আমি যদি ভালো ফলাফল করি তাহলে সে সম্পত্তি যেন পরবর্তীতে তার নামে লিখে দেয়, কারণ তখন তো আমি নিজেও প্রতিষ্ঠিত হব। আমি সৎমায়ের প্রস্তাব মেনে নেই, কিন্তু অজান্তে সে জানে না যে তার উপর এক অন্ধকার চক্রান্ত চলছিল। আমার মনে এমন কিছু ভেবেছিল যা তিনি কখনো কল্পনা করতে পারেনি। স্কুল জীবনে দিগন্ত আমার বেস্ট ফ্রেন্ড হলেও ওকে আমি সব কথা শেয়ার করতাম। কিছু কথা নিজের মাঝে জমিয়ে রাখতে পছন্দ করতাম। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, একদিন 2টা ক্লাস বেঞ্চ দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে আমার মনে এক ধরনের চাপ অনুভব হয়। বাসায় প্রবেশ করে আমি অনুভব করি কিছুটা অস্বাভাবিক পরিবেশ। আমার মায়ের রুমের দরজা খোলা এবং ঘরের ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ আসছে। আমি কিছুটা অবাক হয়ে এক পা সামনে বাড়িয়ে শুনতে পাই মায়ের অচেনা কণ্ঠের সঙ্গে কারো কথা বলার শব্দ। চুপচাপ পা বাড়িয়ে সে রুমের দিকে এগিয়ে যায়। পরে সে দৃশ্যটি আমার সামনে ধরা দেয়। তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। মা এক অজ্ঞাত পুরুষের সাথে নিষিদ্ধ কাজ করছে। আমি চুপচাপ দাঁড়িয়ে মায়ের এই অবস্থা দেখে স্তম্ভিত হয়ে যায়। হঠাৎ লোকটি আমার দিকে তাকিয়ে দেখে, হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয় এবং তাড়াহুড়ো করে শার্ট হাতে নিয়ে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আর মা লজ্জায় ফেটে পড়েন এবং দ্রুত চাদর মুড়িয়ে নেয়। আমার চোখে চোখ পড়ার ভয়। অথচ তার এহেন দশা দেখে আমি মনে মনে সেদিন সবচেয়ে বেশি লজ্জা পেয়েছিলাম। এই দৃশ্যের পর আমার মনে তার জন্য দ্বিগুণ ক্ষোভ ও ঘৃণা জন্ম নেয়। দীর্ঘদিনের দুঃখ, অবহেলা আর অশান্তির পর আমার মনের মধ্যে এক ধরনের প্রতিশোধের ইচ্ছা তৈরি হয়। আমি ভাবতে থাকি, মা তুমি শুধু আমাকে কষ্ট দিয়েছ, এর বিনিময়ে তোমাকে কঠোর শাস্তি দেব। আমি কিচেনের দিকে চলে যাই। যেখানে রান্নার তেল রাখা ছিল, তেলটা হাতে নিয়ে কিছুক্ষণ ভেবে চুপি চুপি মার রুমে গিয়ে তেলটি ফ্লোরে ছড়িয়ে দিই। অন্ধকারের ভেতর সৎ মায়ের অবজ্ঞার সে ভয়ঙ্কর মুহূর্তের প্রতিশোধ নিতে আমার চোখে এক নিষ্ঠুর পরিকল্পনার ঝিলিক দেখা দেয়। তেল পুরো ফ্লোরে ছড়িয়ে দিয়ে আমি নিজের রুমে ফিরে আসি।
আর মা তেল মাখে মেঝে না দেখে বিছানা থেকে নিচে নামতে তার পা পিছলে যায় এবং সে ফ্লোরে পড়ে যায় এবং রুম থেকে বেরিয়ে মায়ের দিকে ঠান্ডা চোখে তাকিয়ে থাকে। আমি দেখেছিলাম মা ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার গতি খুবই ধীর। আমি মনে মনে বলেছিলাম, এটাই তোমার জন্য উপযুক্ত শাস্তি মা। মায়ের আহাজারি এবং লজ্জার মধ্যে আমি মনে মনে হাসছিলাম। তার প্রতিশোধ নিতে গিয়ে আমার মাঝে এক অদ্ভুত আনন্দ সৃষ্টি হয়, কারণ মা শেষ পর্যন্ত তার শাস্তি পাচ্ছে, যে শাস্তি আমার মন এবং আত্মাকে শান্তি দিয়েছিল। সেদিন বুঝেছিলাম কি অন্যায় করলে তাকে যথাযথ শাস্তি দেওয়ার মতো আত্মতৃপ্তি এই পৃথিবীতে নেই। মাকে এতটা ছটফট করতে দেখে আমি আশেপাশের প্রতিবেশীদের ডেকে এনে তাদের সাহায্যে মাকে হসপিটালে নিয়ে গেলে ডাক্তার ঘোষণা দেয় মায়ের কোমর এবং মায়ের হাড়ে প্রচণ্ড আঘাত লেগেছে, সুস্থ হতে সময় লাগবে। ডাক্তারের এহেন কথায় সেদিন আমার মন খুব খারাপ হয়েছিল। আমি সেদিন শয্যা সেই মহিলাটার দিকে তাকিয়ে ভাবছিলাম, তুমি আমার জীবনে এসেছিলে কেবল আমাকে কষ্ট দেওয়ার জন্য। মা হওয়ার তোমার কোনো অধিকারই ছিল না। আমি মাকে চূড়ান্ত শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিই, তার জন্য একটি নিখুঁত পরিকল্পনা তৈরি করি। আমি ফার্মেসি থেকে একটি ইনজেকশন কিনে এনে মায়ের শরীরে পুশ করি। সেটার নাম হলো ক্লোরোপ্রোমাসিন, যা স্নায়ু সিস্টেমকে ধীরে ধীরে প্যারালাইজড করে ফেলে। প্রথমে তিনি কোনো লক্ষণে বুঝতে পারে না, তবে কিছুদিনের মধ্যে তার হাত পা অবশ হয়ে যেতে শুরু করে এবং তার চলাফেরা একেবারে অক্ষম হয়ে পড়ে। প্রতিদিন আমি তার শরীরে ইনজেকশনটি প্রয়োগ করি এবং ধীরে ধীরে সে অনুভব করে তার শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে। তার শরীরের প্যারালাইসিসের লক্ষণ বেড়ে যায়, আর এক সময় সে পুরোপুরি প্যারালাইজড হয়েছে। সেই সাথে তার বাকশক্তিও লোপ পায়। তার করুণ দশা দেখে আমি খুব স্বস্তি খুঁজে পেয়েছিলাম। এরপর থেকে আমি সৎমাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছিলাম এবং আমার ক্ষোভ মেটানোর জন্য তাকে এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত করেছিলাম। তারপর আরো অনেক ঘটনা ঘটে গিয়েছে। আমি নিজের এক আলাদা জগৎ তৈরি করেছি। তারপর তুমি এলে আমার অন্ধকার জীবনে। এখন নিজেকে পরিপূর্ণ মনে হয়। ডার্ক কুইন, আমি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ, অথচ তুমি আমাকে বারবার অসুস্থ মানসিক রোগী বলে অপমান করছো। তা তো নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, যার ফলে তুমি শাস্তি পেলে। তবে মায়ের থেকে একটা জিনিস শিখেছি, যেটা আমার সেটা আমারই, তাতে অন্য করে স্পর্শ করা উচিত নয়। বলেই দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণে জমতে থাকা অশ্রু মুছে হো হো করে হেসে উঠল নির্জন। তারপর নিধির চোখে চোখ রেখে বলল, আচ্ছা, অতীত কাহিনী তো অনেক শুনলে, আরও আছে, তবে ধীরে ধীরে শোনাবো। এখন নিশ্চয়ই তোমার মাথাটা ঠান্ডা হয়েছে। সকাল থেকে যেহেতু খাওয়া হয়নি, তা এখন বাথরুম খুলে দিচ্ছে। ফ্রেশ হয়ে আমার সাথে সাথে খাওয়া দাওয়া করে তারপর সবকিছু হবে। বলেই বাঁকা হাসল নির্জন। অতঃপর নিধির হাতের বাঁধন খুলে দিতেই নিধি তৎক্ষণাৎ টেবিলে থাকা ছুরি দিয়ে নির্জনের হাতে আঘাত করলো। নিধির আকস্মিক আক্রমণে হতভম্ব হয়ে গেল নির্জন। প্রচন্ড যন্ত্রণা নিয়ে নিজের হাত চেপে ধরে তীব্র কৌতূহল এবং অবিশ্বাস্য দৃষ্টিতে প্রেয়সীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, ডার্ক কুইন, তুমি আমাকে কিভাবে আঘাত করলে কেন? নিধি নির্জনের কথার কোনো উত্তর না দিয়ে তড়িৎ গতিতে ছুরি দিয়ে নির্জনের বাম হাতে আঘাত করতেই দূরে সরে গেল নির্জন। কাটা হাতের যন্ত্রণায় চোখ জোড়া বেয়ে পানি গড়িয়ে পড়ল। এই প্রথম সবচেয়ে প্রিয় মানুষটিকে এতটা আঘাত করল নিধি, যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। নির্জন কাঁটাযুক্ত হাত নিয়ে নিধির দিকে এগিয়ে আসতে নিলেই নিধি নির্জনের ডান পায়ে আঘাত করে। অতঃপর নির্জনের বুকে ধাক্কা দিতেই নির্জন তার দুর্বল শরীর নিয়ে ফ্লোরে বসে পড়ে। সেই সুযোগে নিধি ওর পায়ের বাঁধন খুলে নির্জনের দিকে একবার অশ্রুভরা দৃষ্টিতে তাকিয়ে টেবিলে থাকা নিজের এবং নির্জনের ফোন নিয়ে দরজা খুলে বাহির থেকে লক করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, আপনি অসুস্থ নির্জন, আপনি নিজেও জানেন না যে আপনি অসুস্থ। অতীতকে কেন্দ্র করে আপনি আমাকে দিনের পর দিন আঘাত করেছেন, আমি কিছুই বলতে পারিনি। অথচ আজ যখন আপনাকে আঘাত করলাম তখন খুব কষ্ট পেলেন, তাই না? আমি এমন কষ্টই পেয়েছি নির্জন। আমি চলে যাচ্ছি, চিন্তা করবেন না, খুব দ্রুতই ফিরে আসবো। বলেই হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে সদর দরজা খুলে এলোমেলো পা ফেলে রাস্তার দিকে হাঁটতে থাকলো। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নিধির মাহিরের কথা মনে পড়তেও নিজের ফোন বের করে মাহিরের ফোনে কল করতে কয়েকবার রিং হওয়ার পর মাহির ফোন রিসিভ করলো। মাহির নিজের বরাদ্দকৃত কক্ষে রোগীর জন্য প্রেসক্রিপশন করছিল। নিধির ফোন পেয়ে কিছুটা অবাক হয়ে হ্যালো বলতে নিধি মাহিরকে নির্জনের সাথে ঘটে যাওয়া সকালের ঘটনাগুলো সংক্ষেপে বলে এবং ওর বর্তমান অবস্থান সম্পর্কে জানালো আর ওকে সেখান থেকে নিয়ে যেতে বলল। নিধির মুখ নিঃসৃত এহেন ঘটনা শুনে মাহির যেন বোকা বনে গেল। নির্জনকে মাহিরের কাছে গম্ভীর স্বভাবের মনে হলো, কখনো অস্বাভাবিক লাগেনি। ভেবেই নিধির কথায় সায় জানিয়ে ওকে 20 মিনিট অপেক্ষা করতে বলে।
আরও দুজন পেশেন্ট দেখে হসপিটাল থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এদিকে রাস্তার এক সাইডে দাঁড়িয়ে এলোমেলো দৃষ্টি নিক্ষেপ করে পথচারীদের দেখছে নিধি। মনে মনে ভাবতে থাকলো, যদি কোনো ক্রমে নির্জন এসে পড়ে তখন তো আমাকে আবারও বদ্ধ খাঁচায় আটক করবে। না না না, আমি কিছুতেই তার বন্দিনী হয়ে থাকবো না। তার হিংস্র ভালোবাসার থেকে সারা জীবন একা থাকাও ভালো। লাগবে না ওই পৈশাচিক ভালোবাসা। এক মনে কথাগুলো ভাবতেই চোখ জোড়াবে পানি গড়িয়ে পড়ল নিধির। আশেপাশে তাকিয়ে সন্তর্পণে নিজের অশ্রুসজল চোখ মুছে আবারও পথচারীদের দিকে মনোনিবেশ করল। ওর মস্তিষ্ক শূন্য প্রায়, বারবার শুধু একটা কথাই মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এতদিন একজন হিংস্র মানসিক রোগীর সাথে একই ছাদের নিচে কিভাবে বসবাস করলাম। ভাবতেই গায়ে কিছুটা কাঁপন দিয়ে উঠল নিধির। প্রায় 30 মিনিট পর মাহির গাড়ি নিয়ে নিধির বলা জায়গায় পৌঁছাতে মাহিরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল নিধি। মাহির গাড়ির দরজা খুলে দিতেই নিধি দ্রুত পায়ে গাড়িতে উঠে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, এখান থেকে দ্রুত চলুন প্লিজ। তাকে দিয়ে বিশ্বাস নেই, উনি যে কোনো সময় চলে আসতে পারে। আর বাকিটা বলতে গলা শুকিয়ে আসলো নিধির, কারণ সকাল থেকে কোনো খাবার খায়নি নিধি। নিধির অসহায় মুখশ্রীর দিকে তাকিয়ে খুব মন খারাপ হলো মাহিরের। নিধির দিকে এক বোতল পানি এগিয়ে দিয়ে ভরসার সহিত বলল, চিন্তা করবেন না আপু, আপনার এই ভাইটি আছে তো, সে আসলেও এই পাবলিক প্লেসে আপনার সাথে কিছুই করতে পারবে না। মনে হয় আপনি খুব তৃষ্ণার্ত, আগে পানিটুকু খেয়ে নিন, তারপর গাড়ি স্টার্ট দিই। মাহির বলতেই নিধি বোতলের ছিপি খুলে ঢকঢক করে খানিকটা পানি খেয়ে গলা ভিজিয়ে নিল। তারপর মাহির গাড়ি স্টার্ট দিল। যাত্রাপথে নিধিকে কিছুই জিজ্ঞাসা করেনি মাহির, কারণ নিধির কাছ থেকে নির্জনের সংক্ষিপ্ত বিবরণ শুনে বুঝেছে এতদিন এই মেয়েটার উপর কতটা শারীরিক এবং মানসিক ধকল গিয়েছে। মাথা ঠান্ডা করে সবকিছু জানতে হবে। যাত্রাপথে মাহিরকে তোহাও ফোন দিয়েছিল। মাহির তোহার সাথে স্বাভাবিকভাবে কথা বলেছে, কারণ এই মুহূর্তে তোহাকে এইসব কথা বললে মেয়েটা কান্নাকাটি শুরু করবে, যেটা মাহির একদমই চায় না। কারণ তোহা ও শ্বশুর শাশুড়ি সহ ওর মাকে প্রচুর সময় দেয়। এই মুহূর্তে এগুলো করলে হয়তো বারবার ফোন দিয়ে পাগল করে ফেলবে। এর থেকে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় সবকিছু বুঝিয়ে বলবে ভেবেই তোহার সাথে নিধির কোনো বিষয়ে কথা বলেনি মাহির। মাহির হসপিটালে পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে নিধিকে নিয়ে হসপিটালের ভেতরে প্রবেশ করে তার পরিচিত ডাক্তার মায়া চৌধুরীর কেবিনে নিয়ে গেল। ডাক্তার মায়া চৌধুরী একজন সাইকিয়াট্রিস্ট। তিনি মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা যেমন উদ্বেগ, অবসাদ ও মানসিক রোগের চিকিৎসা এবং পরামর্শ প্রদান করেন। ডাক্তার মায়া কয়েকজন রোগী দেখে মাত্র এই চায়ের কাপে ঠোঁট জোড়া লাগাতে মাহির নিধিকে নিয়ে তার কেবিনে প্রবেশ করে সালাম দেয়। মাহিরের সালাম জবাব দিয়ে তিনি নিধির দিকে তাকাতেই বিস্ময় ভরা কণ্ঠে জিজ্ঞাসা করেন, নিধি, তুমি এখানে? কেবিনে ঢোকার পর নিধি ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল। কর্ণকুহরে পরিচিত একটি নারী কণ্ঠস্বর ভেসে আসতে নিধি ডাক্তার মায়ার দিকে তাকিয়ে চমকে গেল। অতঃপর বিস্ময়ের সুরে বলল, আন্টি, আপনি এই হসপিটালে জব করেন? কিন্তু আপনি তো বলেছিলেন আঙ্কেল আপনাকে জব করতে দিবে না। নিধির মুখনিসৃত আঙ্কেল শব্দটি শুনতেই মায়াবী মুখশ্রী চুপসে গেল ডাক্তার মায়ার। তিনি ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে বললেন, সে অনেক কথা, আগে চেয়ারে বসো। আগের বাসাটা ছেড়ে দেওয়ার পর প্রায় 7 বছর পর তোমার সাথে দেখা হলো। কেমন আছো? আর ডক্টর মাহির কি তোমার পরিচিত? ডক্টর মায়া এবং নিধির কথোপকথন শুনে মাহির বুঝতে পারল যে তারা পূর্ব পরিচিত। তাই সৌজন্যমূলক হাসি দিয়ে মাহির নিধির সাথে তার সম্পর্কের কথা বুঝিয়ে বলল। ডাক্তার মায়া নিধির শুষ্ক ঠোঁটজোড়া, ক্লান্ত চাহনি এবং অসহায় মুখশ্রী দেখে বুঝে ফেললেন কিছু একটা হয়েছে, নইলে মাহির তো ওকে এখানে নিয়ে আসতো না। ভেবেই তর্জনী দিয়ে চশমা ঠিক করে নিধিকে উদ্দেশ্য করে বললেন, চা বা কফি খাবে? মাহির ম্লান হেসে বলল, ম্যাম, নিধি আপু সকাল থেকে কিছু খায়নি। হসপিটালের ক্যান্টিন থেকে দুপুরের খাবার অর্ডার দিলে ভালো হতো। ডক্টর মায়া নিধির নিচু করে রাখা মুখশ্রীর দিকে তাকিয়ে অ্যাসিস্ট্যান্টকে ডাক দিয়ে ক্যান্টিন থেকে খাবার আনতে বললেন। তার কথা মতো কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো। ডক্টর মায়া নিধির হাতে হাত রেখে আশ্বস্ত করে বললেন, আগে খাবারগুলো খেয়ে নাও, তারপর সবকিছু শুনবো। মায়ার কথা মতো নিধি প্লেটে থাকা খাবার দেখে হাত ধুয়ে খাবার খেতে লাগলো। প্লেটের অর্ধেক খাবার খাওয়ার পর মুহূর্তে নিধির নির্জনের কথা মনে পড়ল। ভাবল, নির্জনকে তো রুমে তালাবদ্ধ করে রেখেছি, সেও তো না খেয়ে আছে। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। কথাগুলো ভাবতেই চোখের কোণে নোনা জল চলে এলো নিধির। নিধির মুখশ্রীর এহেন দৃশ্য নজর এড়ালো না ডাক্তার মায়া এবং মাহিরের। নিধি হাত ধুয়ে বলল সে বাকিটুকু খাবার আর খেতে পারবে না। ডাক্তার মায়ার কথা বাড়ালেন না। অ্যাসিস্ট্যান্ট এসে টেবিল পরিষ্কার করে খাবারগুলো নিয়ে যেতে মায়া নিধির পানে চেয়ে কোমল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এইবার বলো তো, এই মিষ্টি চেহারার মেয়েটা এত বিষণ্ণ কেন? তোমার এই হাল হলো কিভাবে? মাহির নিধিকে উদ্দেশ্য করে বলে উঠল, নিধি আপু, আপনি ম্যামকে সবকিছু খুলে বলুন।
আশা করি তিনি সঠিক সমাধান দিতে পারবেন। নিধি দীর্ঘশ্বাস ফেলে টেবিলের উপর দৃষ্টি রেখে মলিন স্বরে ডক্টর মায়াকে নির্জনের অতীত কাহিনী থেকে শুরু করে এই পর্যন্ত ওর সাথে ঘটে যাওয়া সব ঘটনা বুঝিয়ে বলল। অতঃপর হেঁচকি তুলে কান্না করে উঠল। নির্জনের অতীত কাহিনীগুলো শুনে ডক্টর মায়ার চোখেও অশ্রু জমা হলো। প্রতিনিয়ত এমন কত শত পেশেন্টের জীবনের বাস্তব ঘটনাগুলো শুনে সে অভ্যস্ত হয়ে গেছে। সত্যি একটা মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্যে তার অতীতের কিছু তিক্ত ঘটনাই যথেষ্ট। ভেবেই ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে নিধির দিকে তাকিয়ে বললেন, তোমার বর্ণনা শুনে আমার এতদিনের অভিজ্ঞতায় মনে হলো তোমার হাজবেন্ড নির্জন বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অবসেসিভ লাভ ডিসঅর্ডার এই 3টি রোগে ভুগছে। কারণ নির্জন ছোটবেলায় তার মায়ের র্যাপের সাক্ষী ছিল। সেই ভয়াবহ দৃশ্য তার কচি মনে গভীর ক্ষত তৈরি করে। এরপর তার সৎ মা তাকে দিনের পর দিন নির্যাতন করেছে, তাকে অন্ধকার রুমে আটকে রেখেছে এবং শারীরিক মানসিক অত্যাচার করেছে। এ ধরনের ট্রমা একজন শিশুর মনের গভীরে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। সেই অতীতের ভয়াবহতার সঙ্গে বড় হতে হতে নির্জন ধীরে ধীরে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং অবচেতনভাবে নিজের মনকে এই কষ্টের সাথে মানিয়ে নেয়। কিন্তু তার মধ্যে জন্ম নেয় 3টি মানসিক রোগ, বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডার এবং অবসেসিভ লাভ ডিসঅর্ডার। ডক্টর মায়ার এহেন কথা শুনে মাহিরের মুখশ্রী স্বাভাবিক থাকলেও নিধি বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলল। মানে? ডক্টর মায়া বললেন, রিল্যাক্স, বলছি। বিপিডি মানে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ। এই রোগে আক্রান্ত মানুষরা গভীরভাবে ভীত থাকে। তারা ভয় পায় যে তাদের কাছের মানুষরা তাদের ছেড়ে চলে যাবে বা তাদের ভালোবাসবে না। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় তাদের জীবন সঙ্গীকে নিয়ে চরম অনিশ্চয়তা অনুভব করে এবং সেই কারণে অতিমাত্রায় পজিটিভ হয়। তাই তারা প্রতিটি পরিস্থিতিকে নিজেদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায় এবং অন্যদের থেকে আশ্রয় নিতে চায়। নির্জনের বিপিডি এর লক্ষণগুলো হলো ইমোশনাল ইনস্টেবিলিটি। নির্জনের আবেগের মধ্যে স্থিতিশীলতা নেই। সে কখনো তোমাকে চরম ভালোবাসে, আবার কখনো অযথা সন্দেহ করে এবং রেগে গিয়ে তোমাকে আঘাত করে। আবেগের বিপুল উঠাপড়া। বিপিডি রোগীরা অল্প সময়ের মধ্যে উন্মত্ত ভালোবাসা এবং চরম ক্ষোভের মধ্যে দুলতে থাকে। নির্জনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। সে কখনো তোমাকে জীবনের সবকিছু মনে করে, আবার কখনো মনে করে তুমি তাকে ধোঁকা দিচ্ছ। শূন্যতার অনুভূতি। নির্জনের মন প্রায়ই শূন্যতায় ভরে থাকে। সে সব সময় তোমাকে নিজের জীবনের কেন্দ্র মনে করে, কিন্তু তাও তার মনে হয় কিছু একটা হারিয়ে গেছে। আত্মপরিচয়ের সমস্যায় ভোগা। বিপিডি রোগীরা প্রায়ই নিজেদের ব্যক্তিত্ব বা পরিচয় নিয়ে বিভ্রান্ত থাকে। নির্জন কখনো নিজেকে তোমার প্রতিরক্ষক মনে করে, আবার কখনো তোমার প্রতি হিংস্র হয়ে ওঠে। পারস্পরিক সম্পর্কের জটিলতা। বিপিডি আক্রান্তদের সম্পর্কের জটিলতা তাদের জীবনের প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে। তারা কারো কাছ থেকে একটু দূরত্ব অনুভব করলেই মনোবেদনায় ভুগতে থাকে। ওসিপিডি অবসেসিভ কম্পালসিভ পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ হলো নির্জনের ওসিপিডি এর কারণে সে সব কিছুকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চায়। তোমার প্রতি তার ভালোবাসাও এই নিয়ন্ত্রণের মধ্যে বন্দী হয়ে যায়। ওসিপিডি এর কারণে নির্জন সম্পর্কের ক্ষেত্রে চরম রকমের নিয়ন্ত্রণের চেষ্টা করে। তুমি কোনোভাবেই তার নিয়ন্ত্রণের বাইরে গেলে সে প্রচণ্ডভাবে রেগে যায় এবং হিংস্র আচরণ করে। এই নিয়ন্ত্রণের ইচ্ছা থেকেই সে তোমাকে বন্দি করে রাখতে চায় এবং এমনকি তুমি কারো সঙ্গে মিশলে বা কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলে তার ভয়ঙ্কর হিংসা হয়। নির্জনের ওসিপিডি লক্ষণগুলো পারফেকশনিজম। নির্জন তার সব কিছুকে পারফেক্ট রাখতে চায় এবং সে একই নিয়মে তোমাকেও চলতে বাধ্য করে। এটি তার ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। কঠোর নিয়ন্ত্রণ। সে সব সময় মনে করে তার নিয়ন্ত্রণের বাইরে কিছু হলে জীবন বিশৃঙ্খল হয়ে যাবে। সম্পর্কেও সে চায় তুমি তার নির্দেশ মেনে চলো, না হলে তার হিংসা জন্মায়। শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা। ওসিপিডি আক্রান্তরা সম্পর্কেও অযথা নিয়মকানুন চাপিয়ে দেয়, যা নির্জনের ক্ষেত্রে তোমার জীবনে হয়ে দাঁড়িয়েছে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। ওএলডি অবসেসিভ লাভ ডিসঅর্ডার।
নির্জনের মধ্যে লক্ষণসমূহ: অতিরিক্ত পজেসিভনেস, নির্জন তোমাকে নিয়ে পাগলের মতো পজেসিভ। সে তোমাকে এমনভাবে ভালোবাসে যে তোমার উপর পুরোপুরি অধিকার করতে চায়। তার মতে তোমার উপর শুধু তারই অধিকার থাকতে হবে এবং তুমি অন্য কারোর সাথে মিশলে সে সেটিকে সহ্য করতে পারে না। নজরদারি, নির্জন সব সময় তোমার উপর নজর রাখে। সে তোমার ফোন কল, মেসেজ, যোগাযোগ সব কিছুতেই নিজের নিয়ন্ত্রণ রাখতে চায়। সম্পত্তি মনে করা, তার ভালোবাসা তোমার প্রতি নয়, বরং তোমাকে নিজের মতো করে নিয়ন্ত্রণে রাখার চরম আকাঙ্ক্ষা থেকে আসে। তোমার স্বাধীনতা সে সহ্য করতে পারে না। প্রতিক্রিয়াশীল হিংসা, যখনই মনে হয় যে তুমি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছ, নির্জন প্রচণ্ড রেগে গিয়ে হিংস্র হয়ে ওঠে, যার ফলে আজ পর্যন্ত তুমি তার এতগুলো আঘাত এবং হিংস্রতার সম্মুখীন হয়েছে। এটাকে বলা হয় ম্যানিপুলেট। এই শব্দের অর্থ হলো কাউকে বা কোনো পরিস্থিতিকে নিজের সুবিধা মতো পরিচালনা বা প্রভাবিত করা। ম্যানিপুলেশন সাধারণত গোপনভাবে করা হয়, যাতে অন্য ব্যক্তি বুঝতে না পারে যে তাকে প্রভাবিত করা হচ্ছে। এটি ইতিবাচক বা নেতিবাচক উভয়ভাবে হতে পারে, তবে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় বেশি। যেমন কোনো ব্যক্তিকে ঠকিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করা। ধরতে পারো এটা কিছুটা ডার্ক রোমান্সের ক্ষুদ্র একটি অংশ, যেটা আমরা সাধারণত ইংরেজি উপন্যাসগুলোতে পড়ে থাকি। তবে বাস্তবিক জীবনে এই ঘটনাগুলো এতটাও ব্যাপক নয়। ডার্ক রোমান্স হলো যেখানে ভালোবাসার সঙ্গে অন্ধকার, বিপদ এবং মানসিক বা শারীরিক যন্ত্রণা মিশে থাকে। এতে সম্পর্কগুলো সাধারণত জটিল, গভীর এবং মানসিকভাবে অসুস্থ হতে পারে। এই মানুষগুলো চরিত্রগুলোর মধ্যে পজেসিভনেস, ম্যানিপুলেশন, ট্রমা কিংবা কখনো কখনো সহিংসতাও থাকতে পারে। তাছাড়া নৈতিক দ্বন্দ্ব এবং অন্ধকার দিক থাকে, তবে এই অন্ধকারের মধ্যেও তাদের সম্পর্কের মধ্যে কিছু গভীরতা এবং আকর্ষণ থাকে। ডার্ক রোমান্সের সৌন্দর্য তার অস্বাভাবিক ও বিপজ্জনক প্রেমের মধ্যে লুকানো থাকে, কিন্তু সেটি কখনো কখনো ভয়াবহ এবং অস্বস্তিকর অনুভূতি তৈরি করতে পারে। তবে এগুলো ফিকশনাল জেনার। বাস্তব জীবনে এই ধরনের মানুষগুলো আমাদের জন্য বিপজ্জনক। আশা করি তুমি বুঝতে পেরেছ। ডক্টর মায়ার একাধারে বলা কথাগুলো শুনে নিধি শুকনো ঢোক গিলে বলল, এই রোগের কি কোনো চিকিৎসা নেই আন্টি? নির্জন কি সবসময় এমনই থাকবে? আমি কি কখনো তাকে সুস্থ অবস্থায় পাবো না? নিধির করুণ কণ্ঠস্বর শুনে ম্লান হাসলেন ডক্টর মায়া। তার জীবনেও তো কত কষ্ট, অথচ তিনি সবসময় অন্যের কষ্ট লাঘব করার চিন্তায় মগ্ন থাকেন, কারণ এটাই তার পেশা। এই পেশাটাকে খুব সম্মান করেন মায়া। যখন মানসিক ভারসাম্যহীন রোগীদের পরিবার তার কাছে তাদের কষ্টের কথাগুলো বলে, তখন তিনি তাদের সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করেন। পর মুহূর্তে সেই রোগীগুলো যখন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যায়, তখন যে আনন্দটা তিনি পান, সেটাই তার কাছে সবচেয়ে তৃপ্তির জায়গা মনে হয়। ভেবে নিজের চেয়ার থেকে উঠে এসে নিধির কাঁধে হাত রেখে বললেন, তুমি এত বোকা হলে কবে থেকে বলো তো? তুমি তো খুব চঞ্চল স্বভাবের ছিলে, অথচ সেই দুষ্টু স্বভাবের মেয়েটা কত শান্ত হয়ে গেছে, ভাবা যায়? ডোন্ট ওয়ারি নিধি, সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো, নির্জনের এই রোগগুলো ধীরে ধীরে তার জীবনকে বিপর্যস্ত করে তুলেছে, তাই তাকে কগনিটিভ বিহেভিওরাল থেরাপি এবং ডায়ালেকটিক্যাল বিহেভিওরাল থেরাপি, উভয় থেরাপি একসাথে প্রয়োগ করতে হবে। বিপিডি রোগীদের জন্য ডিবিটি খুবই কার্যকর, কারণ এটি আবেগ নিয়ন্ত্রণ এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে সহায়তা করে। ওসিপিডি এর জন্য সিবিটি প্রয়োগ করে তার নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা কমিয়ে স্বাভাবিক জীবনধারা ফিরিয়ে আনা হবে। বিপিডি এর চিকিৎসায় ডিবিটি আবেগ নিয়ন্ত্রণের শিক্ষা। ডিবিটি নির্জনকে শেখাবে কিভাবে তার অতিমাত্রায় আবেগের উঠাপড়া নিয়ন্ত্রণ করতে হবে এবং কিভাবে তার আবেগকে ভারসাম্যপূর্ণ করতে হবে। পরিপূর্ণতা এবং মিথ্যাবোধ, এই থেরাপি নির্জনকে শেখাবে যে তার মধ্যে যে শূন্যতার অনুভূতি এবং সম্পর্কের ভীতিটা আছে, তা তার নিজস্ব আবেগের বিকৃতি এবং বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্কের দক্ষতা উন্নয়ন, ডিবিটি নির্জনকে শেখাবে কিভাবে ভালো সম্পর্ক গড়ে তুলতে হয়, যেখানে পজেসিভনেস বা নিয়ন্ত্রণের কোনো স্থান নেই, বরং পরস্পরকে সমানভাবে সম্মান এবং স্বাধীনতা দিতে হবে।
ওসিপিডি এর চিকিৎসায় সিবিটি নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা কমানো। সিবিটি নির্জনকে শেখাবে যে সবকিছু নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয় এবং জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণের চেষ্টা করা মানুষকে আরও অস্থির করে তোলে। কগনিটিভ পুনর্গঠন, নির্জনকে শেখানো হবে তার পারফেকশনিস্টিক চিন্তা ভাবনাগুলো কিভাবে নেগেটিভ প্রভাব ফেলছে এবং এগুলোকে ধীরে ধীরে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে রূপান্তরিত করতে হবে। ওএলডি এর চিকিৎসা, সাইকোথেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এটি নির্জনকে তার অস্বাভাবিক চিন্তাধারা ও আচরণ চিহ্নিত করে সেগুলো পরিবর্তন করতে সহায়তা করবে। সাইকোডাইনামিক থেরাপি, এই থেরাপির মাধ্যমে নির্জনের পুরনো অভিজ্ঞতা এবং অবদমিত অনুভূতির কারণে সৃষ্ট মানসিক সমস্যাগুলোর গভীর বিশ্লেষণ করা হবে। সবশেষে সাপোর্টিভ থেরাপি এবং পরিবার, তোমারও এখানে একটি বিশাল ভূমিকা থাকবে। তোমার ভালোবাসা এবং ধৈর্য নির্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে ধীরে ধীরে এই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসবে, কিন্তু তার জন্য প্রয়োজন থাকবে তোমার পাশে থাকা এবং তাকে বুঝতে চেষ্টা করা। কারণ এই পৃথিবীতে এখন তুমি ছাড়া তার আপন বলতে কেউ নেই। তোমার প্রতি তার এহেন নিষ্ঠুর আচরণগুলো গড়ে উঠেছে তার ভেতরে থাকা মানসিক রোগগুলোর কারণে, যেটা সে নিজেও জানে না। এই অবস্থায় তাকে সারিয়ে তুলতে তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। নিধি করুণ স্বরে শুধালো, কিন্তু এইখানে আসার আগে আমি তো তাকে রুমে আটকে রেখে এসেছি। তার চিকিৎসা কিভাবে করাবো? সে তো নিজেকে সম্পূর্ণ সুস্থ দাবি করছে। ডক্টর মায়া ফোন উঠিয়ে কাউকে কল করে কিছু কথা বললেন। অতঃপর ফোন রেখে নিধির দিকে তাকিয়ে বললেন, নিধি, নির্জনকে আটকানোর জন্য আমি বিশেষ একটি টিমকে পাঠানোর ব্যবস্থা করেছি। তুমি এবং মাহির তাদেরকে নিয়ে যাবে। তারা খুব দক্ষ, কিন্তু তুমি জানো এটা সহজ হবে না। নির্জন এখন এমন এক মানসিক অবস্থায় আছে যেখানে সে খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু তুমি ভেঙে পড়ো না, আমি জানি তোমার জন্য এটা কতটা কষ্টের। নিধি মাথা নিচু করে বসে আছে। তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরছে। এই মুহূর্তে সে অনুভব করছিল কেমন যেন এক দ্বন্দ্ব এবং বিষাদের মধ্যে আছে। একদিকে নির্জনের প্রতি তার ভালোবাসা, আর অন্যদিকে তার ভয়ঙ্কর আচরণ থেকে মুক্তির তৃষ্ণা। তার হৃদয় দোটানায় ভুগছে। নির্জন, যাকে সে একসময় ভালোবেসেছিল, সে আজ তার জন্য বিপদের কারণ হয়ে উঠেছে। কিন্তু তবুও তাকে এভাবে আটকে রাখা, তাকে নিজের হাতে বন্দি করা, নিধি নিজেকে প্রবল অপরাধ বোধে আচ্ছন্ন মনে করছিল। ডক্টর মায়া বুঝতে পারছিলেন নিধির মনের অবস্থা। তিনি কোমলভাবে নিধির হাতে হাত রেখে বললেন, তুমি যদি নির্জনের ভালো চাও তাহলে এই কঠিন সিদ্ধান্তগুলো নেওয়াটা অপরিহার্য। সে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, আর সেই সঙ্গে তোমাকেও। এই পরিস্থিতি থেকে বের হতে গেলে তার চিকিৎসার প্রয়োজন আছে। নিধি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিন্তু আন্টি, ও তো ভালোবাসে আমায়। কেন এমন হলো? কেন তার ভালোবাসা এত অন্ধকার, নিষ্ঠুর আর নিয়ন্ত্রণময় হয়ে উঠলো? ডাক্তার মায়া একটু সময় নিয়ে উত্তর দিলেন, ভালোবাসা যখন সীমাহীন হয়ে যায় এবং সেই সঙ্গে মানসিক অসুস্থতার মিশ্রণ থাকে, তখন তা ভয়ঙ্কর হয়ে ওঠে। ভালোবাসা আর নিয়ন্ত্রণ যখন একসঙ্গে মিশে যায়, তখনই সম্পর্কটি এক ধরনের বিপদে পরিণত হয়। নির্জন তোমাকে ভালোবাসে, কিন্তু তার ভালোবাসার মধ্যে পজেসিভনেস এবং হিংসার মিশ্রণ আছে, যা তাকে মানসিকভাবে বিপজ্জনক করে তুলেছে। এই কথা শুনে নিধির হৃদয় ভারী হয়ে উঠল। সে জানত নির্জন তাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা এখন তাকে কষ্টের জালে বন্দি করেছে। নিধি অনুভব করছিল যে তার এই কঠিন অবস্থান থেকে বের হতে হবে। তবুও নির্জনের জন্য তার মনের গভীরে থাকা ভালোবাসা তাকে আরও দুর্বল করে তুলছিল। অবশেষে আরও কিছুক্ষণ কথা বলার পর নিধি নাদিয়াকে ফোন করে সংক্ষেপে কিছু ঘটনা বলল। নাদিয়ার শরীর খারাপ থাকায় দিগন্ত ওর মন ভালো করার জন্য বিভিন্ন ধরনের মজার কথা বলছিল। নিধি ফোন দেওয়ার পর নাদিয়া ফোন লাউড স্পিকারে রেখে কথা বলে, আর পাশ থেকে দিগন্ত সবকিছু শুনে হতভম্ব হয়ে যায়। তার প্রিয় বন্ধু কিনা এতদিন এতটা মানসিক অবসাদে ভুগছিল, অথচ সে তার এতটা কাছে থেকেও ছিটে ফোটাও জানত না। ভেবেই মন বিষণ্ণ হয় দিগন্তের। তৎক্ষণাৎ বিছানা থেকে উঠে নাদিয়াকে বলে রেডি হয়ে নির্জনের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে নিধি এবং মাহির নিরাপত্তা বাহিনী নিয়ে নির্জনের বাসায় পৌঁছে যায়। সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে সবাই শুনতে পেল ভেতর থেকে নির্জনের ভয়ানক চিৎকার ভেসে আসছে। তার কণ্ঠে আতঙ্ক, রাগ আর নিধির জন্য অদম্য তৃষ্ণা। বারবার একই কথা ভেসে আসছে, নীরু, তুমি কোথায় গেলে? আমাকে ফেলে যেতে পারবে না তুমি। তুমি শুধু আমার, শুধু আমার।
আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে এর শাস্তি তুমি পাবে। নিধি মুখ চেপে ধরে কান্না আটকে দরজা খুলে দিতেই দেখলো নির্জন দরজায় ধাক্কা দিতে দিতে তার হাত রক্তাক্ত হয়ে গেছে। দুই হাত এবং পায়ের কাটা জায়গায় নিজেই ব্যান্ডেজ করেছে। নির্জনের শরীর থেকে ঘাম ঝরছিল এবং চোখগুলো আগুনের মতো জ্বলছিল। নিধিকে দেখে পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল নির্জন। কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি জানো, তুমি ছাড়া আমার পৃথিবী অর্থহীন মনে হচ্ছিল। কোথায় ছিলে তুমি? হ্যাঁ, তোমার সাহস তো কম না। মায়ের মতো তুমি কি আমাকে ছেড়ে চলে যেতে চাও? হ্যাঁ। কথাগুলো বলতে বলতে নিরাপত্তা বাহিনী মাহির এবং দিগন্ত রুমে চলে আসলো। নির্জন তাদের দিকে তাকিয়ে প্রথমে থমকে গেল। নিধিকে ছেড়ে দিয়ে ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, 1 2 3 4 5। উফ, বিরক্ত লাগছে। এতগুলো পুরুষ এখানে কেন? আর তুমি বোরকা ছাড়া কেন? এরা যে তোমাকে দেখছে, সেদিকে কি তোমার খেয়াল নেই? হ্যাঁ। বলেই দিগন্তের দিকে তাকিয়ে বলল, এই, তুই আমার বাড়িতে এসেছিস কেন? যা, বেরিয়ে যা। আজ থেকে তোদের সবার এই বাড়িতে আসার নিষেধ। কেউ আসতে পারবে না। এখানে শুধু আমি আর আমার ডার্ক কুইন থাকবো। নির্জনের কথা শুনে দিগন্ত যা বুঝার বুঝে গেল। ওর সন্দেহগুলো সব সত্যি ছিল। ভেবেই ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে বলল, আমরা তোর ভালোর জন্য এসেছি নির্জন। তুই অসুস্থ, তোকে হসপিটালে নিয়ে সঠিক চিকিৎসা দেওয়া হবে, তাহলে তুই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবি। বলেই নির্জনের হাত ধরতে নিলে নির্জন দিগন্তের বুকে খুব জোরে ধাক্কা দিয়ে কর্কশ্বরে বলে উঠল, তোকে না বলেছিলাম আমাকে স্পর্শ করবি না? তবে এত দুঃসাহস দেখালি কেন? আজ তো তোকে। কথাগুলো শেষ হওয়ার আগেই নিরাপত্তা বাহিনী দ্রুত নির্জনকে ধরে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করলো। তারা জানতো নির্জন ভয়ঙ্কর হতে পারে। নির্জনকে এভাবে সবাই স্পর্শ করায় নির্জন নিজেকে ছটফট করতে করতে মাটিতে আছড়ে ফেলছিল। কিন্তু নিরাপত্তা বাহিনী তাকে ধরে রেখেছিল। তার চোখে এক ধরনের পাগলামি দেখা যাচ্ছিল, যেখানে নিধির প্রতি তার আবেগ যেন পুরোপুরি তাকে গ্রাস করে নিয়েছে। এদিকে নির্জনের কাছ থেকে দূরে দাঁড়িয়ে থাকা নিধি এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারছিল না। তার কান্না থামছিল না, আর ও মন যেন ভেঙে যাচ্ছিল। একসময় সে তার মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ল। তার চোখে জল নিয়ে সে নিজের ভেতরকার যন্ত্রণাকে ধরে রাখতে পারছিল না। নির্জনের এই অবস্থা দেখে নিধির হৃদয় কেঁপে উঠল। সে ভালোবাসতো নির্জনকে, কিন্তু এই ভালোবাসা তাকে কতটা বিপদে ফেলেছে সেটা আজ সে পুরোপুরি বুঝতে পারল। সেই মুহূর্তে সে জানতো নির্জনের এই ভয়াবহ মানসিক অবস্থার জন্য তারা দুজনেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তো আজ সেই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। কথাগুলো ভেবে নিয়ন্ত্রণ হারিয়ে সবার সামনে হেঁচকি তুলে কেঁদে উঠল নিধি। এদিকে নির্জন নিরাপত্তা বাহিনীর সাথে শরীরে সর্বশক্তি দিয়ে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এইবার আর পারল না। তারা নির্জনের হাতজোড়া খুব শক্ত করে বেঁধে দিল এবং মেডিকেল টিমের একজন সদস্য এসে তার বাহুতে সতর্কতার সহিত ইঞ্জেকশন পুশ করতেই ধীরে ধীরে নির্জনের উগ্র মস্তিষ্ক এবং পুরো শরীর অসংলগ্ন হয়ে পড়ল। নির্জনকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, নিধি যেন কিছুই করতে পারছিল না, শুধু প্রিয় মানুষটির দিকে অসহায় চোখে তাকিয়ে থাকলো। তার সারা শরীর শীতল হয়ে এলো, বুকের ভেতরটা ভাঙতে শুরু করলো। নির্জনের হাত দুটি শক্ত করে বাঁধা আর চোখে মুখে ধীরে ধীরে নেমে আসা অসংলগ্নতার ছায়া দেখে নিধির বুকটা হাহাকার করে উঠল। নির্জন, যাকে সে এত ভালোবাসে, এখন তাকে কেমন নিস্তেজ, কতটা অচেনা লাগছে। নিধির চোখের কোণে অশ্রু জলজল করছে, কিন্তু সে জানে এই কান্নার কোনো অর্থ নেই। নিধি এগিয়ে যেতে চেয়েও আটকে থাকলো, যেন কেউ তার পা দুটো শক্ত করে ধরে রেখেছে। নির্জনের কষ্ট, তার এই অবস্থাটা তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছিল। নিজেই নিজেকে প্রশ্ন করলো, তবে এটাই কি শেষ? ভেবে নির্জনের নিস্তব্ধ চোখের দিকে এক ঝলক তাকালো, যেন ভেতরে কোথাও সেই আগের নির্জনকে খুঁজতে চায়, কিন্তু সমস্ত কিছুই যেন ফিকে হয়ে গেছে। নির্জনকে নিয়ে যাওয়ার পর নিধির কাছে এসে দিগন্ত মলিন স্বরে বলল, নিধি, তুমি চিন্তা করো না, নির্জর আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। ততদিন তো আমাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নিধির দৃষ্টি সদর দরজার দিকে আবদ্ধ। দিগন্তের কথায় কোনো সাড়া দিল না সে। দিগন্ত বুঝতে পারল নির্জনের আচরণগুলো নিধির উপর কতটা প্রভাব ফেলেছে। এই মুহূর্তে এই বাসায় নিধিকে একা রেখে গেলে সেও হয়তো অসুস্থ হয়ে যেতে পারে ভেবেই দিগন্ত মাহিরকে ইশারা করে নিধির সাথে কথা বলতে বলল। মাহির চোখের পলক ফেলে দিগন্তের ইশারায় সায় জানিয়ে নিধির কাছে এসে ভরসার সহিত বলল, আপু, দিগন্ত ভাইয়া ঠিকই বলেছে। নির্জন ভাইয়া সুস্থ হয়ে যাবে। জানি এতদিন আপনার উপর দিয়ে কতটা মানসিক প্রেশার গিয়েছে, কিন্তু দেখবেন সঠিক চিকিৎসা পেলে ভাইয়া ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। আর এখন আপনার এই বাসায় একা থাকাটা উচিত হবে না। আপনি আমার সাথে আমাদের বাসায় চলুন। সেখানে আপনার বোন, মা আছে। তাদের সাথে কথা বললে আপনার মন কিছুটা হালকা হবে। প্লিজ চলুন আপু। মাহিরের মায়াভরা
কণ্ঠে কথা শুনে নিধি ভারী নিঃশ্বাস ফেলে বলে উঠল, না, আমি এখানেই থাকবো। এখান থেকেই আমার স্বামীকে প্রতিদিন দেখতে যাব। আমায় জোর করবেন না ভাইয়া। মাহির বুঝতে পেরেছে নিধির মন মস্তিষ্ক জুড়ে এখন শুধু নির্জনের কাহিনীগুলো ঘুরছে, কিন্তু এখানে থাকলে প্রতিটা পদে পদে সে নির্জনের ঘটনাগুলো মনে করবে, যেটা মানসিকভাবে অসুস্থ হওয়ার অন্যতম কারণ হবে। ভেবেই নিধির দিকে তাকিয়ে বলল, আপু, আপনি তো আর দীর্ঘদিনের জন্য আমাদের বাসায় যাচ্ছেন না। নির্জন ভাইয়া যতদিন হসপিটালে ভর্তি থাকবে ততদিন থাকবেন। তাছাড়া আপনার বোন আর মায়ের সাথেও তো একবার আপনার অনেক দিন যাবৎ দেখা হয়নি। যেহেতু আপনার মা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, মতাবস্থায় আপনি তার পাশে থাকলে তার কাছেও ভালো লাগবে। মাহিরের যুক্তিযুক্ত কথা শুনে নিধি আর কিছু বলতে পারল না। কোনো কথা না বাড়িয়ে কাবার থেকে কিছু জামা কাপড় বের করে ব্যাগে ভরে নিল। অতঃপর দিগন্তের কাছ থেকে বিদায় নিয়ে মাহিরের বাসার উদ্দেশ্যে রওনা দিল। মাহিরের বাসায় যাওয়ার পর নিধির মলিন মুখশ্রী দেখে তোহা এবং তাহমিনা বেগমের মন খারাপ হয়ে যায়। তারা কিছু জিজ্ঞাসা করতে নিলে মাহির তাদের ইশারা করে থামিয়ে দেয়। অতঃপর রাতে খাওয়া দাওয়া করার পর নিধি নিজে থেকে তাহমিনা বেগমকে জড়িয়ে ধরে পুরো ঘটনা খুলে বলে। সবকিছু শুনে স্তব্ধ হয়ে যান তাহমিনা বেগম, সাথে তোহাও। নিজের বড় মেয়েকে কি বলে সান্ত্বনা দিবেন সে ভাষাগুলো যেন সে হারিয়ে ফেলে। এদিকে নির্জনের অতীতের কষ্টের কাহিনী এবং পাগলামির ঘটনাগুলো শুনে তোহা যেন বিস্ময়ের শীর্ষে চলে গেল। ও ভাবতে লাগলো, আপু তো এক সময় একজন সাইকোপ্রেমিক চাইতো, কিন্তু নির্জন ভাইকে দেখে একদমই সেরকম মনেই হয়নি। শেষ পর্যন্ত আপুর সাথে এগুলো হট ছিল। আর কিছু ভাবতে পারলো না তোহা। ইদানিং কোনো কিছু নিয়ে টেনশন করলে নিজের কাছে বিরক্ত লাগে তোহার। মাথা খুব ভারী অনুভব হয়, খাবারেও অরুচি, সেই সাথে মুড সুইং তো আছে। রাতে মাহির তোহাকে নির্জনের মানসিক রোগ সম্পর্কেও বুঝিয়ে বলল। সবকিছু শুনে তোহা মাহিরকে আশ্বস্ত করলো। নিধিকে সবসময় মানসিকভাবে ভালো রাখার চেষ্টা করবেন। ছোট বোন হিসেবে এতটুকু দায়িত্ব তাকে পালন করতেই হবে। তোহার কথা শুনে মাহির তার স্বপ্নচারিণীর কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। মাহিরের স্নিগ্ধ পরশ পেয়ে মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। তোহা ভাবতে থাকলো, আমি কত সৌভাগ্যবতী যে মাহিরের মতো একজন আদর্শ স্বামী পেয়েছে, যে কিনা সব দিক থেকে পারফেক্ট। রাত 11:30 এখনো চোখ জোড়া বন্ধ নির্জনের। একজন নার্স কিছুক্ষণ পরপর এসে দেখে যাচ্ছে নির্জনের জ্ঞান ফিরল কিনা। নির্জনকে যখন মানসিক হাসপাতালে নিয়ে আসা হয় তখন তার সেন্সলেস অবস্থায় মেডিকেল টিম তাকে দ্রুত এই পরীক্ষার জন্য নিয়ে যায়, যেন তার শারীরিক ও মানসিক অবস্থা দ্রুত মূল্যায়ন করা যায়। নির্জনের নিস্তেজ শরীর নিয়ে ডাক্তারেরা তাকে প্রথমে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা করেন। প্রথমে ব্লাড টেস্ট করেন, শরীরে কোনো বিষাক্ত উপাদান আছে কিনা তা যাচাই করার জন্য এবং ওষুধের মাত্রা পরীক্ষা করার জন্য। তারপর ব্রেন স্ক্যান করা হয়, মস্তিষ্কের কার্যকলাপ স্বাভাবিক আছে কিনা এবং সেখানে কোনো ক্ষতি বা অস্বাভাবিকতা আছে কিনা তা দেখার জন্য। তারপর ইলেকট্রো অ্যানসোফোলোগ্রাম অর্থাৎ মস্তিষ্কের ইলেকট্রিক্যাল কার্যকলাপ পরীক্ষা করা, যাতে কোনো ধরনের খিঁচুনি বা সাইকোটিক ব্রেকডাউনের কারণ বোঝা যায়। তারপর হার্ট মনিটরিং করা হয়, নির্জনের হৃৎপিণ্ডের কার্যকলাপ পরীক্ষা করা হয়, যাতে তার শারীরিকভাবে কোনো ঝুঁকি আছে কিনা বোঝা যায়। ডাক্তারদের মনোযোগ ছিল নির্জনের মানসিক ও শারীরিক স্থিতিশীলতার দিকে। তারা জানতো এই ধরনের মানসিক ব্রেকডাউনের ক্ষেত্রে ওষুধের পাশাপাশি মস্তিষ্কে সরাসরি থেরাপি প্রয়োজন। রাত 12টার দিকে নির্জন চোখ জোড়া ধীরে ধীরে খোলা শুরু করে। প্রথমে তার চারিপাশে অন্ধকারাচ্ছন্ন অচেনা জগৎ মনে হচ্ছিল। ধীরে ধীরে সে চোখ মেলে চারিপাশের পরিবেশ দেখে, যেখানে শীতল সাদা আলো, হাসপাতালের যন্ত্রপাতি এবং ডাক্তারদের মুখ দেখা যাচ্ছিল। এভাবে অচেনা জায়গায় নিজেকে আবিষ্কার করে অবচেতন মনে তার মাথায় ভর করলো এক অস্থিরতা। ভাবতে থাকলো, কোথায় আমি? এখানে কেন? আমার নীরু, আমার ডার্কেন কোথায়? আমার তো বাসায় থাকার কথা। কথাগুলো ভেবে নির্জন পুরনো কাহিনীগুলো মনে করার চেষ্টা করলো, কিন্তু ইঞ্জেকশনের প্রভাবে মুহূর্তেই মস্তিষ্ক অসংলগ্ন হয়ে উঠল। আর সে হঠাৎ তীব্র পাগলামি শুরু করলো। সে ছটফট করতে লাগলো। ডাক্তারের দিকে তাকিয়ে রুড়ো স্বরে বলল, আমি এখানে কিভাবে এসেছি? আমার ওয়াইফ কোথায়? আর আমার পুরো শরীরে এত ব্যথা কেন? আমার জানার মতে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, আমি সম্পূর্ণ সুস্থ। তাহলে আমি এখানে কেন? ও, বুঝেছি। নেডু আপনাদের কাছে আমার সম্পর্কে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছে যে আমি অসুস্থ, তাই না? উফ, ওকে তো আজ আমি। বলেই বিছানা থেকে উঠে পালানোর চেষ্টা করলো। ডাক্তাররা দ্রুততার সঙ্গে নির্জনকে আটকে ফেললো। একজন ডাক্তার চিৎকার করে বললেন, শান্ত হও নির্জন, আমরা তোমার উপকারের জন্য এখানে আছি।
কিন্তু নির্জনের ভেতরের অশান্তি আরো বাড়ছিল। সে বাইরে যাওয়ার জন্য চিৎকার করতে থাকলো। অতঃপর ডাক্তারের শরীরে আঘাত করতে নিলেই তিনজন পুরুষ এসে তাকে বেডে শক্ত করে বাঁধলো, যেন সে নিজেকে এবং অন্য কাউকে আঘাত করতে না পারে। ডাক্তাররা দ্রুতই এই নির্জনকে সেডেটিভ ইনজেকশন পুশ করে দিল, যাতে সে শান্ত হতে পারে। কিন্তু ইনজেকশন দেওয়ার সময়ও তার চোখে ছিল অবর্ণনীয় ভয় এবং আতঙ্ক, যেন সে বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। তার শরীর অল্প অল্প করে শান্ত হলেও মনের ভেতর সেই কষ্টটা তখনও প্রজ্বলিত ছিল। কিছুক্ষণ পর ডাক্তাররা সিদ্ধান্ত নেন যে নির্জনের মানসিক অসুস্থতা এতটাই গুরুতর যে তাকে ইলেকট্রো কনভালসিভ থেরাপি দেওয়া হবে। এটি তার মস্তিষ্কের রসায়নে সাময়িক পরিবর্তন এনে তাকে স্থিতিশীল করতে পারে। তাকে এনেস্থেশিয়া দেওয়া হয় যাতে সে অচেতন অবস্থায় থাকে। এরপর হালকা ইলেকট্রিক শক দেওয়া হয়। নির্জনের শরীর হালকা খিঁচুনি দিতে শুরু করে। ডাক্তাররা মনোযোগ সহকারে তার প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে থাকে। এছাড়া ডাক্তাররা তাকে অ্যান্টিসাইকোটিক ওষুধ যেমন হ্যালোপেরিডল বা রিসপেরিডন দিতে শুরু করে, যা তার মানসিক বিভ্রান্তি কমিয়ে স্থিতিশীল রাখবে। ওষুধগুলো তার মস্তিষ্কের চিন্তা এবং অনুভূতির অতি সক্রিয়তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। যদিও নির্জন ইলেকট্রিক শকের সময় সরাসরি কোনো ব্যথা অনুভব করেনি, তবে অচেতন থাকার পর যখন সে ধীরে ধীরে জ্ঞান ফিরে পেতে শুরু করলো, তখন তার মাথা ভারী আর অস্থির ছিল। মনে হচ্ছিল পুরো শরীর যেন অন্য কারো হয়ে গেছে, কিছুই তার নিজের নিয়ন্ত্রণে নেই। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় তার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল আর স্মৃতিগুলো ঝাপসা হয়ে যাচ্ছিল। নির্জন বুঝতে পারছিল না সে কে, কোথায় আছে বা কেন এতটা কষ্ট হচ্ছে। এই মানসিক অসহায়ত্ব আর বিভ্রান্তি ছিল তার সবচেয়ে বড় কষ্ট। জ্ঞান ফেরার পর নির্জন আর্তনাদ করে উঠল। আমার মাথায় কিছু হচ্ছে, আমাকে বাঁচাও, প্লিজ আমাকে মুক্তি দাও। ডাক্তাররা তখনও তাকে শান্ত করার চেষ্টা করছিল, কিন্তু তার কষ্টের গভীরতা এতটাই তীব্র ছিল যে যে কেউই তা পুরোপুরি বুঝতে পারছিল না। ইলেকট্রিক শক এবং ওষুধের পরেও নির্জনকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে। তাই ডাক্তাররা তাকে পর্যবেক্ষণের জন্য মেন্টাল হেলথ ইউনিটে নিয়ে গেল, যেখানে অন্যান্য মানসিক রোগীরাও থাকে। সেখানে তার চারিপাশে বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত মানুষ থাকবে। সেই ইউনিটের বেডে শুয়ে বিভিন্ন মানসিক রোগীদের চেঁচামেচি কানে ভেসে আসতে নির্জন চোখ জোড়া মেলে দেখলো কেউ কাঁদছে, কেউ চুপ করে বসে আছে, কেউ হাতে স্টিলের প্লেট আর স্টিলের চামচ নিয়ে ঘন্টা বাজাচ্ছে আর মুখ দিয়ে অদ্ভুত সব আওয়াজ করছে। আবার কেউ কেউ নিজের অজান্তে দেয়ালে মাথা ঠুকছে। মানসিক রোগীদের এমন কার্যকলাপ দেখে ফিক করে হেসে উঠল নির্জন। মনে হয় সে অনেকদিন পর হাসলো। বেড থেকে দুর্বল শরীর নিয়ে নেমে তাদের কাছে গিয়ে বলল, আপনারা পাগল নাকি? হসপিটালের মধ্যে এইভাবে কেউ চিৎকার করে? এতে রোগীদের অসুবিধা হয়, দেখছেন না? ওই বেডে একজন ঘুমাচ্ছে, অথচ আপনারা এখানে অযথা চিৎকার করছেন। বলেই দেয়ালে যে লোকটি মাথা ঠুকছিল তার কাছে গিয়ে বুকের উপর দুই হাত ভাঁজ করে বলল, এইভাবে নিজের ক্ষতি কেন করছেন? নিজেকে কষ্ট দেওয়া তো বোকামি। আমার থেকে দেখুন, গতকাল থেকে কিছু পৈশাচিক মস্তিষ্কের মানুষ আমাকে অকারণে আটকে রেখেছে, অথচ আমি আমার ওয়াইফকে ভীষণ মিস করছি, কিন্তু তারা কোনোভাবে সেটা বুঝতে চাইছে না। অবশ্যই এর পেছনে আমার ওয়াইফের অনেক ভুল আছে, তার শাস্তি সে অবশ্যই পাবে। যাই হোক, আমি এতটা কষ্টে থাকার পরও নিজের ক্ষতি করিনি। আমার তো মনে হয় আপনি পাগল, তাই নিজের ক্ষতি করছেন। বলেই তাচ্ছিল্যের হাসি দিল নির্জন। নির্জনের কথা শুনে লোকটা বড় নখযুক্ত আঙ্গুল দিয়ে নির্জনের হাতে খুব জোরে খামচে দিয়ে বলতে থাকলো, তুই পাগল, তোর বংশ পাগল, আমাকে তুই পাগল বললি কেন? তুই জানিস আমি প্রবাসী, ইতালিতে টাকার পাহাড় করেছি, সেই পাহাড়ের নিচে একটা ঘর করেছি। আমার ঘরটি সোনা দিয়ে মোড়ানো, কিন্তু কিছু বদমাশ লোক আমার অর্থ সম্পদ দেখে হিংসা করে এই পাগলাগারদে আমাকে নিয়ে এসেছে। যত সব। লোকটা নির্জনকে খামচে দেওয়ায় নির্জনের চোখ মুখ কুচকে দুর্বল শরীর নিয়ে বসে পড়ল। অন্য সময় হলে এই লোকটির হয়তো এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হতো। এদিকে লোকটির অদ্ভুত সব কথা শুনে প্লেট এবং চামচ হাতে নিয়ে থাকা লোকটি হো হো করে হেসে বলতে থাকলো, তোর তো দেখছি চাপার অনেক জোর। আরে তুই তো এখন ভিখারি, তোর জামা কাপড় ও সেরা স্যাহ। দেখ দেখ, এটা হলো সোনার প্লেট আর হীরার চামচ। আমি তো এটাতে ছাড়া কোনো খাবারই খেতে পারি না। এখানে সবাই ভিখারি, আসল বড় লোক তো আমি। হা হা হা। লোকটার কথা শুনে এবার পাগলগুলোর মধ্যে দুটি ভাগ হয়ে গেল। একদল আরেক দলের সাথে অদ্ভুত রকমের কথা বলে তর্ক করতে থাকলো। যখন কেউ কারো কথায় ছাড় দিল না, তখনই লেগে গেল পাগলে পাগলে যুদ্ধ। একদল আরেক দলের উপর ঝাঁপিয়ে পড়ল। এদিকে নির্জন বিস্ময়ের দৃষ্টিতে তাদের কাণ্ড কারখানা দেখতে থাকলো। কিছুক্ষণ পর কয়েকজন ওয়ার্ড বয় এসে সবগুলোকে এক এক করে বিছানায় বেঁধে রাখলো। তবুও তাদের হট্টগোল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ শান্ত হয়নি। ওয়ার্ড বয়রা তাদেরকে বেঁধে দেওয়ার পর কেউ চিৎকার করলো, কেউ হঠাৎ শান্ত হয়ে গেল, আবার কেউ রাগে কাঁপতে থাকলো।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ওয়ার্ড বয়রা ডাক্তারদের নির্দেশে পাগলদের ঘুমের ইঞ্জেকশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইঞ্জেকশনগুলো ছিল শক্তিশালী সেডেটিভ যা দ্রুত কাজ করে। প্রতিটি রোগীকে আলাদাভাবে ইঞ্জেকশন পুশ করা হলো। যতক্ষণে সেডেটিভ কাজ করা শুরু করলো তাদের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। একের পর এক রোগী নিস্তেজ হয়ে গেল। সেই সাথে যেন অদম্য পাগলামি সেই আগুন নিভে গেল। পুরো ওয়ার্ডটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ আগে সেই চিৎকার হইচই রাগের সব আওয়াজ পুরোপুরি থেমে গেল। নির্জন দূর থেকে এই অদ্ভুত দৃশ্য দেখছিল। মানসিক রোগীদের এই পাগলামি, এই উন্মাদনা এবং এর পরবর্তী নীরবতা সবকিছু যেন তাকে আরো অদ্ভুতভাবে তার নিজের ভেতরের যুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছিল। সে চুপচাপ তাদের দিকে তাকিয়ে থাকলো। তার চোখে বিস্ময়, বেদনা আর এক ধরনের অদ্ভুত অস্বস্তি দেখা দিল। ওয়ার্ড বয়রা সবাইকে সোজা করে বিছানায় শুইয়ে রাখার পর নির্জনের দিকে তাকিয়ে বলল, তুমি তোমার জায়গায় থাকো নির্জন। এদের মতো আচরণ করলে তোমাকে এমনভাবে ঘুম পাড়িয়ে দিব। বলেই তারা ইউনিট থেকে চলে গেল। নির্জন কিছু বলল না, কিন্তু তার মনে হলো এটাই যেন সেই দুঃস্বপ্নের শুরু, যা থেকে বেরোনোর কোনো উপায় নেই। তবুও মনে মনে এখান থেকে পালানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করতে থাকলো। মাহির এবং দিগন্ত নির্জনের সব খোঁজখবর ডক্টর মায়ের কাছ থেকে নিয়েছে। এদিকে নিধি চুপি চুপি এসে নির্জনকে দেখে গিয়েছে। ডক্টর মায়ের কাছ থেকে তার খবর জেনেছে। এই 2 দিন নিধিও নির্ঘুম রাত কাটিয়েছিল। চোখের সামনে যেন বিষাদময় পুরনো স্মৃতিগুলো বারবার হানা দিচ্ছিল। যদিও নিধিকে তোহার শ্বশুর শাশুড়ি তাহমিনা বেগম এবং তোহা যথেষ্ট পরিমাণে মানসিক সাপোর্ট দিয়েছে, তবুও মনকে তো সে কোনোভাবেই মানাতে পারবে না, কারণ তার মন এবং মস্তিষ্ক জুড়ে কেবল একটাই নাম, নির্জন। কেটে গেল 7 দিন। রুমের এক কোণে দেয়ালের সাথে পিঠে ঠেকিয়ে বসে হাতে স্টিলের বড় একটা চামচ দিয়ে গিটার বাজানোর মতো আঙ্গুল নাড়িয়ে নির্জন গেয়ে উঠল, আমি জানি কোনো একদিন কোনো এক নতুন ভোরে দেখা হবে আমাদের এক স্বপ্নের শহরে। নির্জনের গান শুনে একজন এসে হাতে তালি দিয়ে বলল, বাহ, তুই তো খুব ভালো গান গাইতে পারিস। আমিও পারি, শোন। ওই চেয়ে থাকোস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কমু হ। পাগলের গান শুনে বাকি পাগলগুলো হো হো করে হেসে নাচানাচি করলো। সেটা দেখে বিরক্তিতে নাক মুখ কুচকে ফেললো নির্জন। রেগে মেগে বলল, এই তোর সমস্যা কি রে? আমার গানের প্রশংসা শুধু আমার নিরু করবে, তুই করলি কেন? হ্যাঁ, তোর সাহস হলো কি করে আমার গান শোনার? আজ তো তোর কানের 12টা বাজাবো। বলেই ওই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ল নির্জন। লোকটার কানে বারংবার আঘাত করতে থাকলো। এক পর্যায়ে লোকটির কান থেকে রক্ত পড়া শুরু করলো। এদিকে নির্জনের এহেন কাণ্ড দেখে বাকি পাগলগুলো নির্জনের উপর হামলে পড়ল। লেগে গেল আবার যুদ্ধ। ইউনিটে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হতে ওয়ার্ড বয়রা এসে আবারও সবাইকে বেঁধে দিল। এগুলো যেন তাদের নিত্যদিনের কাজ। অতঃপর নির্জন সহ সবাইকে ঘুমের ইঞ্জেকশন পুশ করতে ধীরে ধীরে সবাই ঘুমিয়ে পড়ল। সময় যেন স্রোতের ন্যায় চলতে থাকে। কেটে গেল 1.5 মাস। নিধি ডাক্তার মায়ের কেবিনে বসে আছে। ডাক্তার মায়া নিধির দিকে তাকিয়ে বললেন, এই 1.5 মাসে নির্জনের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার আগের মতো পাগলামি আর নেই। ইলেকট্রিক শক থেরাপি এবং সঠিক ঔষধের প্রয়োগে সে এখন কিছুটা শিথিল হয়েছে। মাঝে মাঝে তার আচরণ স্বাভাবিক মনে হয়, তবে তার ভেতরে এক ধরনের গভীর হতাশা রয়ে গেছে। নিধি সবকিছু আশ্চর্য হয়ে শুনছিল। ডাক্তার মায়াকে প্রশ্ন করলো, তাহলে সে কি এখন আর আক্রমণাত্মক নয়? ডক্টর মায়া মৃদু হাসলেন, বললেন, না, আগের মতো আক্রমণাত্মক নয়, তবে মাঝে মাঝে সে গভীর চিন্তায় ডুবে থাকে, চুপচাপ তাকিয়ে থাকে শূন্যের দিকে। আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করছি। সে কিছুটা স্থির হয়েছে, কিন্তু পুরোপুরি সুস্থ বলা যাবে না। নিধির মুখে কিছুটা আশা ফুটে উঠল। ম্লান হেসে বলল, তাহলে আমি কি তার সঙ্গে দেখা করতে পারি? ডক্টর মায়া মাথা নেড়ে বললেন, তুমি চাইলে দেখা করতে পারো, তবে মনে রেখো তার মানসিক অবস্থা এখনো নাজুক। ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। তোমার উপস্থিতি তার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। নিধির চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। এতদিন আড়ালে থেকে নির্জনকে দেখেছে, কিন্তু সামনে থেকে দেখা হয়নি। এবার তার সাহস হচ্ছিল না। ভাবতে থাকলো, দেখা হওয়ার পর নির্জন কি বলবে, কেমন রিয়াকশন করবে? রেগে মেগে কথা শোনাবে না তো? ভেবেই অদ্ভুত মনোভাব হচ্ছিল নিধির। অবশেষে মনে সাহস জুগিয়ে ইউনিটের জানালার বাইরে দাঁড়িয়ে দীর্ঘদিন পর নির্জনকে দেখে ডাক দিল নিধি। নির্জন রুমের এক কোণে বসে স্থির দৃষ্টিতে পাগলদের কর্মকাণ্ড দেখছিল। কর্ণকুহরে প্রিয়তমার কণ্ঠস্বর ভেসে আসতেই বিস্ময়ের দৃষ্টিতে জানালার দিকে তাকালো নির্জন। সেই পরিচিত মুখ, সেই চেনা স্বর। আকস্মিক মুখের মধ্যে মুচকি হাসির রেখা ফুটে উঠল নির্জনের। মনে মনে আওড়ালো, হয়েছে আমার ভালোবাসা,
ভেবেই বসা থেকে উঠে দ্রুত পায়ে জানালার কাছে এসে গ্রিল ভেদ করে হাত বাড়িয়ে নিধির ডান হাত ধরে বলতে থাকলো, কোথায় ছিল নীরু? আমার ডার্ক কুইন, আমার জান পাখি। জানো, মনে মনে কত খুঁজেছি তোমায়। তুমি তো বলেছিলে আমি অসুস্থ, তাই তোমার কথা মেনে নিয়ে এতদিন আমি ডাক্তারের কথা মতো সব মেডিসিন খেয়েছি। দেখো, এখন আমি পুরোপুরি সুস্থ। চলো না, আমরা আমাদের বাসায় ফিরে যাই। জানো, আমার এখানে শ্বাস বন্ধ আসছে। ওই পাগলগুলো চিৎকারের কারণে আমার কানে প্রচুর ব্যথা হয়। আমার কষ্ট কেউ বোঝে না। তুমি তো সব জানো, তাই না? প্লিজ ডক্টরকে বলো আমি এখন সুস্থ হয়ে গেছে। আমি বাইরের পরিবেশে তোমাকে নিয়ে ঘুরতে চাই। এতদিন পর প্রিয় মানুষটার স্পর্শ পেয়ে নিধির শরীরে যেন অদ্ভুত শিহরণ বয়ে গেল। নির্জনের বাচ্চাদের মতো বায়নাগুলো শুনে নিধিও আবেগী হয়ে গেল। তাছাড়া নির্জনের চোখেও আগের মতো সেই হিংস্রতা দেখতে পেল না। ভাবলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।